ফ্রম 1st of July আমাদের এন্টায়ার ক্রিমিনাল লটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ও তাই? রিসেন্টলি যে বিষয়টা নিয়ে মানে চারদিকে একদম তোলপাড় হচ্ছে এসএসসি মামলা, সেই এসএসসি মামলায় তো কোর্ট প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। বাট কোথাও একখানা ক্রিমিনালাইজড করে দেওয়া হচ্ছে না অভিজিৎ গাঙ্গুলি? নো, অ্যাবসলিউটলি নট। কোর্টকে ভারতবর্ষে দেখা হয় অ্যাজ সামথিং উইচ ইজ সুপিরিয়র দ্যান নর্মাল সিভিল সোসাইটি। কোর্টের ওপরে কোনোদিন ফ্রড প্র্যাকটিস করতে নেই। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু যখন অভিযুক্ত হয়েছিলেন তখন নিজেদের নিজে ডিফেন্ড করেছিলেন, কারণ ওই সময়তে ব্রিটিশদের একটা আইন ছিল, নো দলিল নো ওয়াকিল। দুটো মানুষ সম্পর্কে আছে, একজন পুরুষ বা একজন নারী, তারা ধরো কোনো একটা খুব পপুলার হচ্ছে ওয়ে রুম বুক করে একটা মানে ইন্টিমেট সময় কাটাবে বলে ডিসাইড করে গেল, কোনো কারণে সেখানে পুলিশ রেড হলো। পুলিশ কি এই কাপলকে অ্যারেস্ট করতে পারে যদি তারা অ্যাডাল্ট হয়? মানে আগে যারা একসঙ্গে বন্ধু ছিল, একসঙ্গে বসে চা খেত, আড্ডা মারত, ওয়ান্স হি বিকেম আ জাজ, উনি কিন্তু আর তার শেপ যে বন্ধু এটাও জনসমক্ষে তিনি স্বীকার করেন না এবং বলেন না, এবং তার সঙ্গে সত্যি সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেন। ইলেকটোরাল বন্ডে একটা ডেটা দিয়ে দেওয়া হলো, যে ডেটাটা দেখে কেউ কিছু বুঝতে পারছে না। এসবিআই বললো যে আমাদের 2 মাস সময় লাগবে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এ একটা ধমকানিতে সেই জিনিসটা 2 দিনের ভেতর চলে এলো। সুপ্রিম কোর্ট কিভাবে একটা ইনস্টিটিউশনের থেকে ডকুমেন্ট বার করতে হবে বা কিরম ভাবে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সুপ্রিম কোর্ট নোজ ভেরি ওয়েল। যিনি আমাকে থামাচ্ছেন সেই পুলিশ অফিসার, তিনি আমার গাড়ির চাবিটা তুলে নিচ্ছেন, এটা কি লিগাল? একেবারেই না। তখন আমার কি করা উচিত? As we delve into the realm of justice and advocacy, with a vast experience and a passion for championing for the marginalized, Advocate Shayan Datta brings a unique perspective to our discussions on the forefront of societal change and legal battles. শায়নদা, ওয়েলকাম টু আওয়ার শো। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের পডকাস্টের একটা এপিসোড হওয়া উচিত একজন লয়ারের সঙ্গে, কারণ আমাদের ডেইলি লাইফে সারাক্ষণই বিভিন্ন কারণে লয়ের প্রয়োজন হয়, কিন্তু আমরা সবাই উকিলদের ভয় পাই। আমরা মানে বিশেষত মধ্যবিত্ত বাঙালি এবং সাধারণ মানুষ, মানে একটা জেনারেল ধারণা আছে যে লয়ারের কাছে গেলে ভাই আমার ঘটিবাটি বিক্রি করে দেবে। এইটা কি সত্যি? একদমই নয়। তার কারণ হচ্ছে যখন অ্যাডভোকেটরা দের কাছে ক্লায়েন্টরা আসেন, তখন প্রাইমারিলি তারা ক্লায়েন্টরা একটা অসুবিধের মধ্যে থেকেই আসেন, এবং সেই পার্সপেক্টিভটা আমাদের যখন ট্রেনিং হয়, ওয়েন আমরা ফার্স্ট প্র্যাকটিস শুরু করেছি, আমাদের কাছে সিনিয়রের চেম্বার করছি, নতুন নতুন ক্লায়েন্টরা আমাদের কাছে আসছে, তখন আমাদের ট্রেনিংটাই এরকমভাবে হয় যেখানে ক্লায়েন্টদের ফিনান্সিয়াল স্ট্রাটাটা না দেখে তাদের যতটা রিলিফ দেওয়া যায়, একটা রিলিফ মাইন্ডেড, আমাদের প্রফেশনে একটা কথা আছে, রিলিফ মাইন্ডেড হতে হয়। এবং আমাদের ক্ষেত্রে একটা খুব পার্ট অফ আওয়ার ট্রেনিং হচ্ছে যখন আমরা কোনো ম্যাট্রিমোনিয়াল স্যুটস করি, আমাদের ট্রেনিংটাই এরকম যে কোনো ম্যাট্রিমোনিয়াল স্যুট যদি প্রথম আমাদের কাছে আসে, উই ট্রাই টু রিজলভ দি ইস্যু। তার জন্য যদি আমাদের 1 ঘন্টা দিতে হয় দুপক্ষের সঙ্গে বসে কথা বলতে, কারণ আমাদের যে সিস্টেমটা, যে জুডিশিয়াল সিস্টেমটা, সেখানে বিয়ে করাটা খুব সোজা, কিন্তু বিয়ে ভাঙাটা খুব কষ্ট। তার মধ্যে প্রচুর কমপ্লেক্সিটি অফ লিগাল প্রসেসেস আছে। সুতরাং জাজেসরাও সেই রকমভাবে ট্রেন্ড, এবং আমরা অ্যাজ লয়ার্সও সেরকমভাবে ট্রেন্ড, এবং আমাদের শেখানো হয় নট টু ট্রিট ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটস অ্যাজ প্রফেশনাল ক্লায়েন্টস। আচ্ছা। এবং আমাদেরকে ট্রেনিংটাই এরকমভাবে দেওয়া হয় যাতে সেই ডিসপিউটটা, তাতে অনেক সময় হয়তো আমাদের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট বিরক্ত হন, অনেক ক্লায়েন্ট মনে করেন যে না উনি করতে পারছেন না, আমি অন্য কারুর কাছে চলে যাই, কিন্তু যার কাছেই যান, এটা আমাদের ইনবিল্ট ট্রেনিং যে আমরা কিন্তু সেই ডিসপিউটটাকে অ্যাটলিস্ট আমাদের টু আওয়ার স্যাটিসফ্যাকশন আমরা চেষ্টা করব যে সেই ডিসপিউটটা যদি রিজলভ করে দেওয়া যায়, যদি তারা একসঙ্গে থাকতে পারেন। এরকম অনেক জাজমেন্টস দেখবেন যেখানে জজ সাহেব বলেছেন যান আপনারা 6 মাস কোথাও থেকে আসুন, কোথাও ঘুরে আসুন।
এই যে বিভিন্ন জিনিসগুলো, এই যে জজ সাহেবরা বিভিন্ন অর্ডার দেন বা এরকম যে আদেশ দেন, এই আদেশগুলো কিন্তু মোস্টলি এইটা চেষ্টা করা যে কোথাও যদি এই ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটটা আবার ঠিক হয়ে যায়। কারণ আমাদের সোসাইটি, আমাদের জুডিশিয়ারি কখনো একটা বিয়ে ভেঙে যাক সেটা কখনোই চায় না। এবার ধরো বিয়ে ভেঙে গেল তো অন্য কথা, মানে অনেকের ক্ষেত্রে হয় কি বিয়ে ভেঙে যাওয়ার জায়গা অবধি পৌঁছে যাচ্ছে, তারা একসঙ্গে সত্যিই থাকতে চায় না বা থাকতে পারছে না। তো আমি দুটো জিনিস শুনেছি, একটাকে বলে অ্যানালমেন্ট আর একটাকে বলে ডিভোর্স। অ্যানালমেন্ট কখন, ডিভোর্স কখন, মানে অ্যানালমেন্ট কি? অ্যানালমেন্ট অফ ম্যারেজ আর ডিভোর্সের ভেতরে প্রাইমারি যে ডিফারেন্স সেটা হচ্ছে ইফ দ্য ম্যারেজ ইজ কনজিউমেটেড, মানে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে। ইফ দেয়ার ইজ নো কনজুমেশন অফ ম্যারেজ তাহলে এটা অ্যানালমেন্টের দিকে যায়। আর যদি কনজিউমেশন অফ ম্যারেজ হয় তাহলে এটা ডিভোর্স হয়। এবং প্রত্যেকটা ডিভোর্স পিটিশনে একটা বক্তব্য লেখা থাকে, দ্য ম্যারেজ হ্যাজ বিন ডিউলি কনজিউমেটেড। অ্যানালমেন্ট পিটিশনে এই বক্তব্যটা স্পেসিফিক্যালি লিখতে হয় দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ নট ডিউলি বিন কনজিউমেটেড। এইটা হচ্ছে একদম প্রাইমারি বেসিক ডিফারেন্স। তাহলে মানে দুজনেই যদি ধরো এরকম ঘটনা ঘটলো, দুজনে বিয়ে করলো, তারপর দুজনে মানে ইন্টিমেট হয়েছে, কিন্তু দুজনেই বলছে যে ম্যারেজ হ্যাজ নট বিন কনজিউমেটেড। ইট ইজ ওথ ভার্সেস ওথ। যখন আমরা একটা মামলা ফাইল করি তখন আমাদের একটা লাস্টে এফিডেভিট বলে দিতে হয়, এবং সেই এফিডেভিট দিয়ে আমাকে বলতে হয় যে হোয়াট এভার আই হ্যাভ স্টেটেড ইন দ্য পিটিশন ইজ ট্রু অ্যান্ড কারেক্ট। মানে এটাকে এখানে মিথ্যে বলাটাকেই বলে পারজুরি। মিথ্যে কথা বলাটাকে বলে পারজারি। ইউ আর প্র্যাকটিসিং ফ্রড আপন কোর্ট। কারণ কোর্টকে ভারতবর্ষে দেখা হয় অ্যাজ সামথিং উইচ ইজ সুপিরিয়র দ্যান নর্মাল সিভিল সোসাইটি। কোর্টের ওপরে কোনোদিন ফ্রড প্র্যাকটিস করতে নেই। কোর্ট ইজ আ প্লেস ওয়্যার ইউ উইল ফাইন্ড রিলিফ, যার কারণে বলে ধর্মের অবতার, ধর্মাবতার, দ্য স্ট্যাচু অফ জাস্টিসিয়া। রাইট রাইট, মন্দিরের মতন। সুতরাং সেখানে আমাদের ইনবিল্ট জিনিসটাই হচ্ছে যে আমরা মিথ্যে কথা বলবো না। এবং যখন একজন লোক ওপরে ওঠেন, ডক বলি আমরা, সে ডক হচ্ছে একটা ছোট বারান্দার মতন জায়গা যেটা কোর্টের মধ্যে। এটা আমরা হিন্দি সিনেমা প্রচুর দেখি। কিন্তু এই ডকটার একটা মজার জিনিস আছে। ওই ডকে যখন আমরা উঠে দাঁড়াই, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন আছে, আমার তখন ওই ডকের ওইটুকুনি জায়গার মধ্যে আমার শুধু রাইট টু লিভ থাকে, আর কিচ্ছু থাকে না। অনলি রাইট টু লিভ। অনলি রাইট টু লিভ। আচ্ছা। এবং যখন কোনো লোককে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমসে ফাঁসি দেওয়া হয় তখন তার কাছ থেকে ওই রাইট টু লিভটাও নিয়ে নেওয়া হয়। আচ্ছা। এবং সেই কারণে the person such and such is to be hanged by neck until death, এই কথাটা লেখার পরে জজ সাহেব পেনটা ভেঙে দেন। বিকজ আমি যদি যে কোনো ক্রাইমের ক্ষেত্রে আমরা দেখি মোটিভ, যেটাকে আমরা লিগাল টার্মে বলি মেন্স রিয়া, ইন্টেনশন, যদি আমি ইন্টেনশনটা বার করে নিই, একটা লোক খুন করে তার কোনো একটা ইন্টেনশনের জন্য, কিন্তু জজ সাহেবও তো কারুকে মেরে ফেলারই আদেশ দিচ্ছেন। যদি আমি ইন্টেনশনটা বার করে দিই যে কোনো ইন্টেনশনটা আমি অ্যাডজুডিকেট করব না, তাহলে একজন খুনি আর জজ সাহেবের মধ্যে কোনো তফাৎ থাকছে না। কিন্তু যেহেতু ইন্টেনশনটা হচ্ছে টু প্রোভাইড সাবস্ট্যান্সিয়াল জাস্টিস, সেহেতু ওই পেনটা হচ্ছে মার্ডার ওয়েপেন যদি আমি ধরি, সে কারণে উনি ওটা ভেঙে দেন। আচ্ছা, এটা হচ্ছে কাস্টম। মানে আমার দুটো ভাগে কোয়েশ্চেন আছে, তো আমি ফার্স্ট আগে ম্যারেজ পোর্শনের কোয়েশ্চেনটা করি। এখন খুব ট্রেন্ডিং হয়েছে প্রিনাপচুয়াল ম্যারেজ। হঠাৎ এই ট্রেন্ডটা কেন? আর প্রিনাপচুয়াল ম্যারেজটা কি একটুখানি মানে বলতে হবে। প্রিনাপচুয়াল ম্যারেজ ট্রেন্ডটা মোস্টলি এসছে ওয়েস্টার্ন কালচার থেকে। মোস্টলি এর আপনি যদি দেখেন, তোমরা যদি দেখো যে আমাদের ভারতবর্ষে ম্যারেজ কি কি অ্যাক্টের দ্বারা আছে, দ্যাট ইজ হিন্দু ম্যারেজ অ্যাক্ট, দ্যাট ইজ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, দুটো অ্যাক্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্টটা হচ্ছে 1955-এর অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে 1954-এর অ্যাক্ট।
এই দুটোর ভেতরে ডিফারেন্স কি? এই দুটোর ভেতরে প্রাইমারি ডিফারেন্স হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আই হ্যাভ টু গিভ আ নোটিস ফর ম্যারেজ, যে আমি এই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে চাই, আমি একটা নোটিস দিলাম। সেই নোটিসটা ম্যারেজ অফিসার নিজের অফিসের বাইরে হি উইল ডিসপ্লে ইট। কারুর যদি কোনো অবজেকশন থাকে, দ্য সোসাইটি অ্যাজ আ হোল, সে এসে সেখানে সেই অবজেকশনটা জানাতে পারে। আর তার 30 দিন পরে সেই ম্যারেজটা অ্যাকচুয়ালি অন পেন অ্যান্ড পেপার কনজুমেটেড হয়, বা অন পেন অ্যান্ড পেপার অ্যাকচুয়ালি হয়ে তারপরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। হিন্দু ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে জিনিসটা উল্টো। হিন্দু ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে আগে সোশ্যাল ম্যারেজটা হয়, যেটাকে আমরা হিন্দু লতে বলি সপ্তপদী, 7 রাউন্ডস। ওই সপ্তপদীটার কমপ্লিশনের পরে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্টে সাইন করে রেজিস্টার করতে পারি। আগে যে অনেকে রেজিস্ট্রেশন করে দেয় স্পেশাল ম্যারেজ অ্যাক্টে না, ধরো এরকম আমি বলছি, আমার জানা বিয়ে করছে, বিয়ের ডেট ধরো 19 তারিখ, 17 তারিখে একটা 7টা 10-এ ওরা রেজিস্ট্রি করে নিল, তারপরে বিয়েটা হলো, বিয়ের ফেরাটা হলো, মানে ইজ দ্যাট লিগাল? সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রিলিজিয়ন প্লেজ নো রোল। এনি পার্সন হু ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান ম্যারি আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টে দুজন হিন্দুই বিয়ে করতে পারবে, এরকম একজন হিন্দু একজন মুসলিম বিয়ে করতে পারবে না, দুজনকেই হিন্দু হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সপ্তপদীর পরেই ওইটা হয়, সেক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনটা হয়। আর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হচ্ছে তার আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমাদের মানে সোসাইটিতে এরকম দেখা যায়, যদি ইন্টার কাস্ট ম্যারেজ হয়, ইন্টার রিলিজিয়ন ম্যারেজ হয়, তো ওরকম সময়ে কখনো কখনো ধরো একটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিয়ে হচ্ছে, সেই সময় কখনো কখনো মুসলিম ছেলেটা বলে দিল যে ঠিক আছে আমি হিন্দু মতে বিয়ে করতে রাজি আছি, বা মানে ওদের ফ্যামিলি অবজেকশন নেই, এখানেও অবজেকশন নেই, অর ভাইস ভার্সা। এরকম টাইমটাতে যখন হচ্ছে, সো ইজ দ্যাট মানে ওটা কি ওটা এক তো ওটা হিন্দু মানে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পড়ছে না, তাহলে কি মানে ওটা স্পেশাল রেজিস্ট্রেশন? স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পড়ছে। স্পেশাল ম্যারেজ একটা আইন খুব সিম্পল। আইন হচ্ছে একটা ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্ট যদি প্রপার অথরিটিসের দ্বারা এন্ডোর্সড হয় তাহলে আইনের চোখে সেটা ঠিক। আচ্ছা, আমি যদি একটা ম্যারেজ সার্টিফিকেট সার্টিফাইড বাই এ ম্যারেজ রেজিস্ট্রার এনি কোর্ট অফ লতে দিয়ে বলি আমরা দুজনে ম্যারিড, আইন বলবে হ্যাঁ ম্যারিড। না, এখানে আমার জানার ইচ্ছে হচ্ছে যে ধরো দুজন মানুষের মধ্যে শুধুমাত্র সোশ্যাল ম্যারেজ হয়েছে, ঠিক আছে, কোনো রেজিস্টার্ড ম্যারেজ হয়নি, তারপর যখন তারা দুর্ভাগ্যবশত কোনো একটা বিচ্ছেদের দিকে যাবে, তখন কি এই ম্যারেজটাকে কোর্ট মান্যতা দেবে? হ্যাঁ শুধু সোশ্যাল ম্যারেজ দেবে। তার কারণ হচ্ছে এরকম আমাদের কাছে অনেক মামলা আসে যেখানে এসে তারা বলে যে আমাদের বিয়েটা রেজিস্টার্ড নয়। সেই ক্ষেত্রে কোর্ট যেটা দেখে সেটা হচ্ছে দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে বিয়ের ছবি এবং 2 হচ্ছে বিয়ের কার্ড। এই দুটো জিনিস আমাদের অ্যালং উইথ দ্যাট পিটিশন তার কপি কোর্টে জমা করতে হয়। তা আমি যদি কাউকে ভোগাতে চাই, ধরো আমি তো দুটো বিয়ের কার্ড ছাপিয়ে নেব, আর আজকের যুগে তো টেকনোলজি এত উন্নত, আমি মর্ফ করে কিছু ছবি বানিয়ে নেব। মর্ফ করে অবশ্যই ছবি বানানো যায়, কার্ডও বানানো যায় এবং কার্ড তৈরি করেও কোর্টে দেওয়া যায়, কিন্তু ওই যে এফিডেভিট কোর্টের ওপরে প্র্যাকটিস, ইফ ইট ইজ ফাউন্ড অ্যাট এনি স্টেজ যে এই ডকুমেন্টটা মর্ফড বা এই ডকুমেন্টটার ভেতরে কোনো ইলিগালিটি আছে বা এই ডকুমেন্টটার ভেতরে কোথাও কোনো জিনিস এমন আছে উইচ ইজ নট রাইট, তাহলে কিন্তু কোর্ট যে পানিশমেন্টটা দেবে সেটা কিন্তু bears a huge Impact on the person who is performing perjury or performing fraud, performing cheating. এরকম ডকুমেন্ট যখন দেয়, কোর্ট কি ফরজারির জন্য এটা চেক করে ওই ডকুমেন্ট গুলোকে? চেক করতেই পারে, কোর্টের নিজস্ব একটা সিস্টেম আছে যে সে এই ডকুমেন্টটা চেক করবে, সে দেখবে। এবং এখন এই জিনিসগুলো আইনও তো অনেকটা চেঞ্জ হচ্ছে, লিগ্যালিটির চেঞ্জ হচ্ছে, যে ক্রাইমগুলো 1897-এ হতো না এখন বাই অ্যামেন্ডমেন্টস সেই আইনগুলোকে চেঞ্জ করতে হচ্ছে, যেরকম আইটি অ্যাক্ট।
হুম। আইটি অ্যাক্ট ওয়াজ নট প্রিভেলেন্ট ইন 1897 No. যখন এই ক্রিমিনাল লটাকে তৈরি করা হয়েছে। এখন সেই চেঞ্জেস গুলো হচ্ছে। সুতরাং এই এখন যেটা খুব প্রিভেলেন্ট সমস্যা হচ্ছে এই ভিডিওস, এই মিস ইনফরমেশন স্প্রেড করার যে ভিডিওস, এটা আমাদের হাইকোর্টের এখন শুরু করেছেন লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং মানে হচ্ছে হাইকোর্টে যেটা হচ্ছে উইচ উইল বি লাইভ স্ট্রিমড অন দি ইন্টারনেট। এবার এখানে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল, অনেক ইউটিউবার্স বা অনেক বিভিন্ন লোক সেইখান থেকে কিছু ক্লিপিংস নিচ্ছেন, ক্লিপিং নিয়ে ওনার নিজের মতামত দিচ্ছেন, দিয়ে সেটা ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এখন হাইকোর্ট একটা লাইন ওখানে লিখতে বাধ্য হয়েছে যে এনি আনঅথরাইজড ইউজ অফ দিস ক্লিপিংস would attract these sections under the criminal law. আচ্ছা, মানে চাইলেই এখন আর কেউ ওটা চাইলেই এখন ওটাকে নিয়ে ইউসেজ করতে পারবে না। কারণ অনেক ডিসকাশনস এমন হয় যে ডিসকাশনটা হয়তো একজন নর্মাল সিভিলিয়ানের পক্ষে বোঝা এটা সম্ভব নয়। একজন নর্মাল যে আইন জানে না, যে একেবারেই আইনের কাছে নভিস, যদি আলোচনা হয় একজন কোর্টের সঙ্গে একজন অ্যাডভোকেটের, my lord, this offense is committed under section এতো, these provisions have been complied with. জাজ জিজ্ঞেস করবে, has those provisions been complied with? এবার একজন লোক যে এই কোডিফিকেশনটা জানে না, তার কাছে হিব্রু মনে হবে কি বলছে, কিসের কোডিফিকেশন, কোন কোডিফিকেশন, কোন অ্যাক্টে অফেন্সটা কি হয়েছে এই তো বললো না, বলে দিল সেকশন এত। এই কোডিফিকেশনটা যে জানে না তার কাছে বোঝাটা খুব শক্ত হয়ে যায়। রাইট। সুতরাং এই বোঝার জায়গাটাকে সহজ করে দেওয়ার জন্য এই ইউটিউবের এই লাইভ স্ট্রিমিংটা, আবার এটাকে আনঅথরাইজড ইউজটা আটকানোর জন্য এই ক্রিমিনাল আইনগুলোকে নতুন ভাবে এখন চেঞ্জ করা হচ্ছে। এবং এই নতুন দৃষ্টিভঙ্গি যাতে এই ফ্রডগুলো না হয়, এই জন্যই এখন ফ্রম 1st of July আমাদের এন্টায়ার ক্রিমিনাল লটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ও তাই? মানে এন্টায়ার ক্রিমিনাল ল চেঞ্জ হচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মানে 1947 থেকে 2024 নতুন সিআরপিসি অ্যাক্ট, নতুন সিআরপিসি, নতুন এভিডেন্স, নতুন আইপিসি। আইপিসি এখন আর থাকছে না, এখন আসছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। বাবা কঠিন নাম। এটা কি, এটা ইজ ডিসাইডেড বাই দ্য জুডিশিয়ারি? ইট ইজ ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট। মনেই হচ্ছে ইট ইজ ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট, এবং পার্লামেন্টে এটা পাস হয়েছে লাস্ট উইন্টার সিজনে। কন্ট্রোভার্সিও হয়েছে, কারণ এই আইনটা যখন পাস হয়েছিল তখন দি এন্টায়ার অপোজিশন হ্যাড ওয়াকড আউট, বা না সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কিছু একটা সমস্যা নিয়ে। তো এই মানে অপোজিশনকে সাসপেন্ড করে রেখে এই আইনটাকে পাস করা হয়েছে। বিভিন্ন জায়গার থেকে অপোজিশনও এসেছিল, বাট ইভেনচুয়ালি দ্য ল অফ দ্য ল্যান্ড প্রিভেলস। ফ্রম 1st of July 1947 থেকে 2024 অব্দি যারা প্র্যাকটিস করেছেন, তারা যত বড় ক্রিমিনাল লয়ার হোক, অল আর নাও স্টুডেন্টস। মানে তাহলে কি আগের যত ধরো সাইটেশনস এটসেট্রা রেফারেন্স হিসেবে ব্যবহার হতো, সেগুলো অতটা শক্তিশালী থাকবে না? শক্তিশালী হয়তো থাকবেন। ব্যাপারটা হচ্ছে যে আগে খুব কমন সেকশন হচ্ছে 302 মার্ডার, 302 বিএনএস এ এখন সেটা 103। ও বাবা, এই পুরো স্ক্রিপ্ট, মানে আমি যেহেতু অ্যাক্টর, আমার পার্সপেক্টিভে মানে এখন দর্শকও মোটামুটি 302 বললে, দফা 302 বললে একদম মানে মাথায় রেজিস্টার করে গেছে, এখন সেটা 103 হয়ে গেল। 103 হয়ে গেল। আচ্ছা, আর এটাকে কি বলছে অ্যাব্রিভিয়েশনটা, ছোট ভার্সনটা? বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, রাইট? সংহিতা। বিএনএস ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় ভারতীয় ন্যায় সংহিতা। এভিডেন্স একটা ভারতীয় সাক্ষ্য, এরকম একটা কি বিশাল নাম আছে। বাবা, মানে সাক্ষ্য মানে হচ্ছে এভিডেন্স, সাক্ষ্য। রাইট রাইট। এই জায়গাটা থেকে একটা বড্ড ইন্টারেস্টিং মানে একটা কোয়েশ্চেন আসছে মাথায়, যে আমরা জানি ইন্ডিয়ার যেটা মেন অ্যাট্রাকশন বলতে পারো, সেটা হচ্ছে যে তুমি যদি আজকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখো, দে হ্যাভ ইন্ডিপেন্ডেন্স ওভার 600 ইয়ার্স। দ্য স্পেশালিটি অ্যাবাউট ইন্ডিয়া ইজ এতটা কম স্প্যান অফ ইয়ার্সে যেই জায়গায় দাঁড়িয়ে কম্পিট করছে, উইচ এভার গভর্নমেন্ট ইজ দ্য রিজন, দ্যাটস নট দ্য বক্তব্য। বক্তব্যটা আমার হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে এটা সবসময় সম্ভব হয়েছে বিকজ সুপ্রিম কোর্ট
was the ultimate in the country. এবার সেখানে দাঁড়িয়ে as an advocate, what do you feel যখন অ্যাডমিনিস্ট্রেশন ঢুকতে চেষ্টা করে জুডিশিয়ারির মানে কাজকর্মের ভেতর? আমাদের জুডিশিয়ারিতে কলিজিয়াম বলে একটা কথা আছে। কলিজিয়াম কনসিস্টস অফ দ্য 3 মোস্ট সিনিয়র জাজেস অ্যান্ড দি চিফ জাস্টিস। এবার এইটা সব হাইকোর্টে আছে, হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টেরও আছে, কলিজিয়াম বলা হয়। কলিজিয়াম প্র্যাকটিস হচ্ছে এই 3 মোস্ট সিনিয়র জাজেস উড সিট টুগেদার টু সিলেক্ট নিউ জাজেস। তাতে সুবিধেটা কি হয়, জুডিশিয়ারি সিলেক্ট করে নেয় এমন একটা লোককে যে উড বি আ জাজ। কারণ জাজ হচ্ছে এমন লোক যার কাছে সরকারের বিরুদ্ধে মামলাগুলো যাবে, যার কাছে কোনো ব্যক্তি, ইনস্টিটিউশন বা অন্য সমস্ত যারা আর কি পাওয়ার সেন্টার্স তাদের বিরুদ্ধে মামলাগুলো যেতে পারে। সুতরাং এদের কারুর দ্বারাই এই জাজেরা যাতে ইনফ্লুয়েন্স না হয়। জাজেস উড বি চোজেন বাই জাজেস। আচ্ছা, কিন্তু এখন এখানে একটু কনফ্লিক্ট আসছে। এখন এখানে গভর্নমেন্টের একটা ইনফ্লুয়েন্স কাজ করার চেষ্টা করছে এবং গভর্নমেন্ট চাইছে যে একজন জাজ, একজন চিফ জাস্টিস, একজন লিডার অফ অপোজিশন এবং একজন দুজন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, এরকম কিছু একটা কম্বিনেশনে জাজেস চুজ হয়। এটা সাংঘাতিক একটা চেঞ্জ বলছো। এবার এই চেঞ্জটা যদি হয়, তার মানে যার বিরুদ্ধে মামলাটা হবে হি ক্যানট চুজ দি ফোরাম। এক্স্যাক্টলি। এবং এইখানে একটা কনফ্লিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জুডিশিয়ারির আসছে, যে কারণে জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেশনকে বরাবরই একটা দেয়ার মাস্ট বি আ ক্লিয়ার বাইফার্কেশন, যে অ্যাডমিনিস্ট্রেশন উইল নট ইন্টারফিয়ার উইথ দ্য জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়ারি will only form guidelines for the administration. It is for the administration to decide whether you will abide by that or not. আচ্ছা, কোর্ট বলে দিতে পারে যে এই পদ্ধতিটা তোমার ভুল হয়েছে, কিন্তু কোর্ট কখনোই কোনো জাজমেন্টে এই কথা বলে দেবে না বা বলে দেয়নি যে তুমি এই রকম ভাবে জিনিসটা করো। লাইনটা খুব সাটল, খুব হেয়ার লাইন, হ্যাঁ, থিন লাইন, যে এই তোমার এই পদ্ধতি অফ অ্যাকশন ইজ রাইট অর রং। না, কিন্তু আমার এখানে একটা কনফিউশন হচ্ছে। দেখো, রিসেন্টলি যে বিষয়টা নিয়ে মানে চারদিকে একদম তোলপাড় হচ্ছে, এসএসসি মামলা, সেই এসএসসি মামলায় তো কোর্ট প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। কোর্ট প্যানেলটাকে বাতিল করেছে এবং কোর্ট প্যানেলটা বাতিল করার গোটা 83 পাতার জাজমেন্ট। এই 83 পাতার জাজমেন্টে কোর্ট কিন্তু এই কথাও বলেছে যে আমরা অপরচুনিটি দিয়েছিলাম টু ফাইন্ড আউট যে কতজন এরকম ভুলভাবে তাদেরকে ঢোকানো হয়েছে এবং কতজন ঠিকভাবে ঢোকানো হয়েছে। এই যে ডিফারেন্সিয়েশনটা, এর একটা ট্যাবুলেশন শিট আমাকে দাও, সেটা সুপ্রিম কোর্টও চেয়েছে। সুপ্রিম কোর্টও বলেছে যে তুমি একটা ট্যাবুলেট করে একটা দাও, কারণ অ্যান ইনোসেন্ট শুড নট সাফার বিকজ অফ সাম persons who have been wrongly selected. সে 100 প্যানেলটা 100 জনের, তার ভেতরে হয়তো 20 জন এমন আছে যারা হয়তো কোনো ইললিগাল ওয়েতে ঢুকেছে, কিন্তু বাকি 80 জন তো প্রপার ওয়েতে ঢুকেছে। কিন্তু এই পুরো প্যানেলটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু 100 জনই বাদ হয়ে যাবে, which is not right. এবং সুপ্রিম কোর্টও এই কথাটাই বলছে। সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ, যা করেছো তোমরা বলছো যে ইললিগালিটি আছে, ইললিগালিটিটা নাম্বার 1 প্রমাণ করো। এই ইললিগালিটি হয়েছে 1 2 3 4 করে আমাকে ডকুমেন্টটা দাও যে হ্যাঁ এই ইললিগালিটিতেই 20 জনকে হয়েছে। বাকি 80 জনের প্যানেলটাকে সেগ্রিগেট করো। এই ডিফারেন্সিয়েশনটাই, ট্যাবুলেশনটাকে আগে আমাকে দাও, আগে যারা ঠিক তাদেরকে আমি বহাল করব, তারপরেই 20 জনকে নিয়ে আলোচনা করব যে তাদের যে তারা চাকরি পেয়েছেন তারা ঠিকভাবে চাকরি পেয়েছেন না ভুলভাবে চাকরি পেয়েছেন। সেটা যদি করতে না পারে, মানে সেরকম দেখো, যখনই এটা যারা আগে বলেছিল যে তারা পারবেন না, তারপর এখন বলেছেন যে তারা পারবেন, তারপর তারা যে আর্গুমেন্টগুলো দিলেন সেই আর্গুমেন্টগুলো বিরুদ্ধেও তো কাউন্টার হবে, তাই না? উল্টো দিকের মানুষটাও তো চুপ করে বসে থাকবে না যিনি এটা নিয়ে লড়ছেন। এবার এই দুটো আর্গুমেন্ট যদি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে সত্যি কোর্ট ডিসাইড করতে পারছে না,
তাহলে কি এক্সপেক্ট করা যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়ই বহাল রাখবেন? সুপ্রিম কোর্ট আমার মনে হয় হাইকোর্টের রায় অবশ্যই কি রায় দেবে সুপ্রিম কোর্ট, আই ক্যানট কমেন্ট অন দ্যাট, যেহেতু ম্যাটারটা সাবজুডিস রয়েছে। বাট সুপ্রিম কোর্ট একটা এরকম অ্যাপ্রোচ নিচ্ছে যে অ্যাপ্রোচে এই জটটা যেটা কাটেনি, যে কারা লিগ্যাল কারা ইলিগ্যাল, সেই জটটা যাতে কাটানো যায়, সুপ্রিম কোর্ট এই অ্যাপ্রোচটা নিচ্ছে। যেটা আমরা ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে দেখেছি, ইলেকটোরাল বন্ডে একটা ডেটা দিয়ে দেওয়া হলো, যে ডেটাটা দেখে কেউ কিছু বুঝতে পারছে না। এসবিআই বলল যে আমাদের 2 মাস সময় লাগবে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এ একটা ধমকানিতে সেই জিনিসটা 2 দিনের ভেতর চলে এলো। তো সুপ্রিম কোর্ট কিভাবে একটা ইনস্টিটিউশনের থেকে ডকুমেন্ট বার করতে হবে বা কিরম ভাবে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সুপ্রিম কোর্ট নোজ ভেরি ওয়েল। আর ওই যে বললাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো কিন্তু ভারতবর্ষে যে কোনো মানুষের কাছে, যে কোনো ভারতের নাগরিকের কাছে একটা অন্যতম বিশ্বাসের জায়গা। কোথাও না কোথাও মানুষ যতই যাই বলুক জজেদের বিশ্বাস করে এবং জুডিশিয়ারিকে বিশ্বাস করে। এই ধরো এই এখন রিসেন্ট কেসে আমরা দেখতে পেলাম অভিজিৎ গাঙ্গুলিকে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে। উনি জজ হিসেবে যখন বসে তার ভার্ডিক্ট দিচ্ছিলেন, সেই ভার্ডিক্টকে অনেক মানুষ মানে accept করেছে। ঈশ্বর বানিয়ে দিয়েছে, ঈশ্বরের দূত। হ্যাঁ, মানে অনেকে একসেপ্ট করেছে, আবার যাদের বিরুদ্ধে বলেছে অবভিয়াসলি বিরোধিতা করেছে। যারা নিউট্রাল তারা একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করেছে। কিন্তু এরকম করে টোরে যখন একখানা জাস্টিস, এই তুমি যেরকম বললে কমন লোকেদের বিশ্বাসের জায়গা, কিন্তু সে একটা ভার্ডিক্ট দিল, আর যার ফরে দিল বলা যেতে পারে, সেই ফরে দেওয়ার পরে উনি সিটটা ছেড়ে দিয়ে ওই একটা পলিটিক্যাল পার্টি জয়েন করে নিলেন। যখন এরকম হয় তখন আমার এক হচ্ছে যে আপনার মানে অ্যাডভোকেটসদের স্পেশালি একটা তো ইমপ্রেশন হয়, কারণ তারাও তো জাজের দিকে তাকাচ্ছে জাস্টিসটা পাওয়ার জন্য। তো তার মানে আপনাদের অ্যাডভোকেটদের মধ্যে কি রিয়াকশন, আর পাবলিক যদি একটুখানি ভরসা এবার কোর্টকেও না করতে পারে, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফ্রিডম অ্যান্ড the boundaries that keep our freedom respectful and non-violent? এবং মানে জাজও কোথাও গিয়ে এবার তো অনেকেরই মনে হচ্ছে যে কোথাও একটা বায়াস কাজ করেছিল। হাইকোর্টে যদি আপনি যান, হাইকোর্টের জাজেসদের পাথওয়ে আলাদা। জাজেসরা ঢোকেন একটা পার্টিকুলার গেট দিয়ে, ওনাদের হাঁটা চলার রাস্তাটাও কমপ্লিটলি আলাদা। কোর্ট রুম থেকে চেম্বারে যান, তাদের জন্য আলাদা প্যাসেজেস রয়েছে। এবং অনেক লোক যারা এই অ্যাডভোকেসি থেকে জাজ হয়েছেন, তারা কিন্তু এই অ্যাডভোকেটদের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেন। এরকম জাজেস আমরা দেখেছি। মানে আগে যারা একসঙ্গে বন্ধু ছিল, একসঙ্গে বসে চা খেত, আড্ডা মারত, ওয়ান্স হি বিকেম আ জাজ, উনি কিন্তু আর তার সে যে বন্ধু এটাও জনসমক্ষে তিনি স্বীকার করেন না এবং বলেন না, এবং তার সঙ্গে সত্যি সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেন। কোনো জাজকে আপনি সোশ্যাল মিডিয়ায় পাবেন না, কোনো জাজের ফেসবুক অ্যাকাউন্ট নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, ইউটিউব অ্যাকাউন্ট নেই। তাই জাজেসরা হোয়াটসঅ্যাপে খুব কম অ্যাক্টিভ, এবং এমন একটা নাম্বারে হয়তো অ্যাক্টিভ যেটা ওনাদের পার্সোনাল নাম্বার নয়। বা মানে এটা আমি কেন বলতে চাইছি, জাজেসরা যাতে কোনোভাবে ইনফ্লুয়েন্সড না হন, এই জায়গাটা কিন্তু এটা কি বাই ল, যে ওনারা নট বাই ল, বাই কাস্টম। কিন্তু এটাও যেমন সত্যি, তেমন আজকের যুগে মানে আজকে টেকনোলজি এত সুন্দর হয়ে গেছে, আজকে তিনি হয়তো সোশ্যাল মিডিয়ায় নেই, তিনি হোয়াটসঅ্যাপে নেই, তার মোবাইল ফোন আছে, মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল, এবং দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়েজ যেটাতে তার সঙ্গে কানেক্ট করা যেতে পারে। তো সেই কন্ট্যাক্টের বাইরে এই যে মানে উনি ধরা ছোঁয়ার বাইরের যে একটা সীমা তৈরি করা, তো এখন তো সীমার মাঝে অসীম হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন চাইলেই মানে আমার যদি ইচ্ছে হয় আমি যোগাযোগ করতে পারবো। এইটা নিয়ে সমস্যা হয়েছিল। জজ সাহেব নাকি কিছু রিপোর্টারদের ওনার চেম্বারে ডাকছিলেন, এটা শোনা গেছিল হাইকোর্টে। সেটা নিয়ে জজ সাহেবকে বলাও হয়েছিল, এবং একজন মানে অনারেবল জাস্টিস তার পদে থাকাকালীন একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে বসলেন।
যেটা কাস্টমারি ভাবে উচিত নয়। এবং সব থেকে সাংঘাতিক যে স্টেটমেন্টটা উনি করেছেন, আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অ্যাপ্রোচড মি অ্যান্ড আই অ্যাপ্রোচড দেম। তার মানে উনি ওই চেয়ারে বসে কোনো একটা পক্ষকে, যার মামলা তার সামনে আছেন, কোনো একটা পার্টিকে তিনি অ্যাপ্রোচ করেছেন বা তার সঙ্গে কথাবার্তা হয়েছে। এক্স্যাক্টলি। এটা জুডিশিয়ারির জন্য সাংঘাতিক। এরকম অনেক হাইকোর্টে জাজ আছেন, শুধুমাত্র সেই কোনো একটা মামলা যদি তার সামনে আসে, যে মামলাটা উনি ওনার অ্যাডভোকেসির লাইফে কখনো হয়তো একটা অ্যাপিয়ারেন্স করেছেন কোনো একটা পক্ষের হয়ে, উনি সেই মামলাটা গ্রহণ করেন না, উনি সেই মামলাটা রিলিজ করে দেন। বললেন যে না, এই মামলাটা আমি নেব না, কারণ এই মামলাটা আমি কোনো এক সময় করেছিলাম। আজ যদি আমি এই মামলাটার অর্ডার করি বা এই মামলাটা নিষ্পত্তি করার চেষ্টা করি, আমার বিরুদ্ধে আমাকে বায়াস বলতে পারে, আমার পক্ষে রায়টাই চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। কিন্তু একজন জাজ ওখানে বসে বলছেন যে এক পক্ষ আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি তাকে অ্যাপ্রোচ করেছি, এবং উনি যার বিরুদ্ধে এত ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি। মনে থাকবে হয়তো 3 জন রিটায়ার্ড জাজেস পরপর ইন্টারভিউ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের। না, তার মধ্যে জাস্টিস রঞ্জন গগৈ আরো 2 জনে এনারা ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু তারা রিটায়ার্ড হয়ে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সুতরাং তাদের বক্তব্যটা অন্যরকম। ইটস অ্যান ওপিনিয়ন, কারণ একজন জজের ওপিনিয়ন আমরা সব সময় শুনতে চাই। উনি যখন, ওনার কাছে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ আছে, কারণ উনি রোজ বিভিন্ন রকমের মামলা শুনছেন। কিন্তু একজন সিটিং জাজ, উনি একজন ওপিনিয়ন দিচ্ছেন, উনি ওনার, কারণ সব সময় আমরা একজন জজকে যখন মামলা করি, আমরা এটা মনে করি, একটা কোর্ট আছে আমাদের নিজেদের মধ্যে, যে in an hearing both parties, both contesting advocates know the truth. It is the judge who is on trial. আরে বাবা, Very good saying. বাবা। তো জজ সাহেবকে আমরা সবসময় ভাবি যে উনি আনবায়াস, এবং আমি এটা অত্যন্ত প্রচন্ড বিশ্বাস করি যে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের জাজেসদের কাছে আমরা যখন মামলা করতে যাই, ওনারা দুপক্ষের বক্তব্যটা শোনেন। আপনি বলুন, আমি যখন বলছি তখন অন্য আরেকজনকে বলছেন দিস ইজ নট দ্য ডেকোরাম, আপনার সাবমিশন থাকতেই পারে কিন্তু ওনাকে শেষ করতে দিন, তারপরে আপনি বলবেন দিস ইজ দ্য ডেকোরাম। কোর্টে যেরকম দেখায় কোর্টরুম ড্রামায় যেরকম হয়, আমি এক্ষুনি ওই প্রসঙ্গেই আসছিলাম যে আমরা যেরকম কোর্টটাকে দেখি সিনেমার জগতে, কোর্ট কি অ্যাকচুয়ালি ওইভাবেই চলে যেমন জলি এলএলবি দেখেছি? একদমই আলাদা, একদমই আলাদা, একদমই আলাদা, মানে দাঁড়ানোর সিস্টেমটাও আলাদা। একদমই তাই। এই যে একটা হিউজ গ্যালারি যেখানে লোক বসে এরকম মামলা শুনছে, ওরকম হাইকোর্টে কোথাও নেই। হাইকোর্টে আমাদের উকিলের সংখ্যাই এত, আমরাই কোর্টে এত ভর্তি হয়ে থাকি যে আর জেনারেল পাবলিকের বসার জায়গা থাকে না। সুতরাং না, কিন্তু কেউ যদি মামলা ধরো শুনতে চায়, সে গিয়ে ডেফিনেটলি ওয়েলকাম টু হিয়ার ম্যাটার্স। তারা আসতে পারেন, শুনতে পারেন, জানতে পারেন, তার নিজের মামলার সময় নিজে থাকতে পারেন। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আইনে প্রভিশন আছে কোনো লোক তার নিজের মামলা নিজে করতে পারে, যাকে আমরা বলি ইন পার্সন। আমার মামলা আমি নিজে মামলাটা করতে পারি জজ সাহেব, ইভেন ইফ আই এম নট অ্যান অ্যাডভোকেট। আচ্ছা, মানে তাহলে আমি প্র্যাকটিস করছি, তো আমাকে তো লাইসেন্স, তো প্র্যাকটিসই হলো ফ্রম আ টার্ম। হ্যাঁ, না নিজেকে নিজে ডিফেন্ড করতে পারেন, নিজেকে নিজে ডিফেন্ড করতে পারেন, যেখানে পিটিশনার বা রেসপন্ডেন্ট আমি নিজে। এখানে খুব ইন্টারেস্টিং একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি আছে। মানে এটা ইন্টারেস্টিং গল্প মনে পড়লো। এটা তো ভগৎ সিং, সুখদেব, রাজগুরু যখন অভিযুক্ত হয়েছিলেন তখন নিজেদের নিজে ডিফেন্ড করেছিলেন, কারণ ওই সময়তে ব্রিটিশদের একটা আইন ছিল, নো দলিল নো ওয়াকিল। মানে যে ট্রায়ালটা ভগৎ সিং ফেস করেছিলেন, সেই ট্রায়ালে কিন্তু ক্লোজ ডোর ট্রায়াল হয়েছিল এবং শুধু প্রসিকিউশনই ছিল, ডিফেন্স কেউ ছিল না। সুতরাং ডিফেন্সটা ভগৎ সিংদের নিজেদের করতে হয়েছে। এবং যখন
গিয়ে দেখলেন, ব্রিটিশ গভর্নমেন্ট দেখলেন যে ভগৎ সিং এর বক্তব্যটা প্রত্যেক দিন নিউজ পেপারে লেখা হচ্ছে, ইট ইজ ক্রিয়েটিং আ হিউজ ফিউরোর ইন দি এন্টায়ার ইন্ডিয়ান সোসাইটি, স্বরাজের কথা উঠে আসছে, তখন ওনারা ওইটা বন্ধ করে দিলেন। রাইট। যে ট্রায়ালটা কখনো হবে না, কিন্তু ব্রিটিশরাও ট্রায়ালটা কমপ্লিট করেছেন। কিরম ভাবে কমপ্লিট করেছেন দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, ট্রায়ালটা ওরকম ভাবে কমপ্লিট। কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, ওটা থেকে আমি একটু ডাইভার্ট হয়ে গেছি আমরা টপিকে। সেটা হচ্ছে মাই কোয়েশ্চেন ওয়াজ অরিজিনালি যে অ্যাডভোকেটদের রিয়াকশন কি ছিল অন সাচ ফিউ জাজেস যারা, বা ইন দিস কেস অভিজিৎ গাঙ্গুলি যেটা করেছে, সেটাতে অ্যাডভোকেট দুনিয়াতে অ্যাডভোকেটদের রিয়াকশন কি ছিল? ফিউ জাজেস আমি একবারই বলবো না, অনলি ওয়ান জাজ। বাকি সমস্ত হাইকোর্টের জাজেরা কখনোই এই রকম জিনিস করেননি। দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ইন হাইকোর্ট। ইন দ্য 151 years, 150 above 150, এখন the 156 or 157 years of high court, this is an unprecedented incident. কোনো জাজ কখনো এরকম ভাবে নিজেকে রিজাইন করে তিনি একটা পলিটিক্যাল পার্টির হয়ে ভোটে দাঁড়াননি। জাজেদের আমরা অন্য চোখে দেখি, বা জাজেরাও তাদের কমপ্লিটলি একটা অন্য অরা, অন্য আনবায়াসড একটা দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে রয়েছে। কিন্তু ওনার ব্যক্তিগতভাবে উনি মনে করেছেন যে উনি একটা পলিটিক্যাল ওপিনিয়নের পক্ষপাতী, উনি সেই আইডিয়াটা নিয়ে প্রসিড করতে চেয়েছেন বলে উনি রিজাইন করে জাজ হয়েছেন। খুব সম্ভবত লিগাল ফ্রেটার্নিটি এটাকে ভালোভাবে নেয়নি, অ্যাডভোকেটরা এটা ভালোভাবে, কারণ আমরা কখনোই চাই না যে একজন জাজ যার কাছে আমি মামলা করতে যাচ্ছি তিনি অলরেডি একটা ওপিনিয়ন ফর্ম করে থাকুন। এখানে তো দেখা যাচ্ছে যে উনি একটা নিজে একটা ওপিনিয়ন ফর্ম করে যেতেন। হ্যাঁ, কোথাও না কোথাও তো একটা ফর্ম করেছিলই। এভরিওয়ান হ্যাজ আ রাইট টু বি ডিফেন্ডেড। যেরকম বোথ পক্ষ, দুটো পক্ষ তো থাকে, তো একজন বলছে যে আমি এটা করেছি, একজন বলছে না এটা হয়নি, তাহলে এই দুটো পক্ষের কথা শুনে তো অর্ডারটা দিতে হবে। উনি অলরেডি মাথায় একটা ওপিনিয়ন ফর্ম করে রেখেছেন, নিশ্চয়ই এটা করেছে, সুতরাং অপরপক্ষ যতই বলুক যে না আমি করিনি, উনি কিন্তু সেটাকে রেজিস্টার করবেন না। আচ্ছা, তুমি আমার আরেকটা জিনিস বলো, ধরো এই তুমি ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সম্পর্কে ওয়াকিবহাল, একটা পার্টিকুলার পোর্শন অফ হাইকোর্টস জাজমেন্ট, অনারেবল হাইকোর্টস জাজমেন্টের উপর স্টে আছে, ঠিক আছে? স্টেটার একটা সার্টেন ডেডলাইন আছে। এবার এই ডেডলাইনটা হয়ে যাওয়ার পর যদি আবার স্টে চাওয়া হয় এবং অনারেবল সুপ্রিম কোর্ট যদি মনে করেন স্টে দেবেন না, তখন কি সত্যি সত্যি পুরো ক্যাবিনেটকে এজেন্সি যদি মোটামুটি শক্তিশালী প্রমাণ দিতে পারে তাহলে সবাইকে গ্রেপ্তার করতে পারে? সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডারে মনে করেন যে কোনো অর্ডার দেবেন বা কোনো তথ্য প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট আছে এটা প্রমাণ করার, তাহলে সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যাম্পল পাওয়ার্স আন্ডার রিট জুরিসডিকশন। প্রচুর পাওয়ার্স আছে তার কাছে। রিট জুরিসডিকশন যেটা, সেই জুরিসডিকশনে অ্যাম্পল পাওয়ার্স আছে। এখানেও যদি পুরো ক্যাবিনেট সবাইকে অ্যারেস্ট করা হয়, তাহলে আসল দোষীটা কে তারও তো একটা ট্যাবুলেশন শিট দিতে হবে। সুতরাং আই ক্যানট পাস, সুপ্রিম কোর্ট কি করবে সেটা সুপ্রিম কোর্টের ইয়ে, তো সুপ্রিম কোর্ট এটাকে ডিসাইড করবেন। সুপ্রিম কোর্ট এটাকে প্রত্যেকটা অ্যাসপেক্ট নিশ্চয়ই দেখবেন, প্রত্যেকটা বিচার করে, এবং মিডিয়াতে যে খবরটা আসে সেটা হচ্ছে খুব সিম্পলিফাইড ভার্সন। জজ সাহেব যেটা বললেন সেটাকে ওভার সিম্পলিফিকেশন করে, যেরকম খুব মিডিয়াতে একটা খুব খবর যেটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেয়, হলফনামার নির্দেশ দিল হাইকোর্ট, এটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকি। হোয়াট ইজ দ্যাট? আমি যখন একটা মামলা করলাম, আমি একটা লিখিত আমার পিটিশন জমা দিলাম, হলফনামা হচ্ছে অপরপক্ষকে তার বক্তব্য লিখিতভাবে জানানোর, এটাই হলফনামা। মানে এটা হচ্ছে একটা কমন প্রসিজিওর, মানে এরকম প্রসিজিওর প্রত্যেক মামলাতে হয়ে থাকে, কিন্তু সেটাকে উপস্থাপনা এমন ভাবে করা হচ্ছে যে সেটা যেন একটা সাংঘাতিক জিনিস মনে হচ্ছে। আচ্ছা, এবার ধরো
মানে একটা সুপ্রিম কোর্ট, ভাবো সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল করা হলো, মানে পিআইএল মানে মানে পাবলিক লিটিগেশন হলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো যাকে এই বাংলা ধরো- বলে জনস্বার্থ মামলা। আচ্ছা, হ্যাঁ জনস্বার্থ মামলা। তো এবার এইখানে যখন তো দুপক্ষের মধ্যে হচ্ছে, দের ইজ আ প্লেন্টিভ, দের ইজ আ ডিফেন্ডেন্ট, ঠিক আছে? তো এবার ধরো আমি এক্সাম্পল হিসেবে রাম মন্দিরটা বলছি। এইখানে যখন রাম মন্দিরের ভার্ডিক্টটা বেরোলো, অপোজিশন কাউন্সিল যে ছিল, যার এগেনস্টে গেল ভার্ডিক্টটা, তারা এবং তাদের লয়াররা সবাই মিলে এটাকে ক্লেম করেছে যে এটা ভুল ডিসিশন, এটা এই ওই নয়। এই যেরকম ধরো তুমি একটু আগে বললে যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য জুডিশিয়ারি আনপ্রেসিডেন্টেড জিনিস হয়েছে। তো কোথাও একটা যখন ধরো ফর এক্সাম্পল আমি অপোজ করছি যেটা উনি করেছেন, আর তুমি ডিফেন্ড করছো যে উনি এটা করেছেন সেটাকে, তো আমি যদি র্যাদার দ্যান বলি যে না উনি যেটা করেছেন ভুল, কোথাও মনে হয় না অ্যাডভোকেটদের এটা বলা উচিত যে না ইনভেস্টিগেশনটা বেটার করুন, কারণ তখন তো পক্ষপাতিত্ব অন্য সাইডেরটাও করছে অপোজিশনকে। ধরুন এই ক্ষেত্রে আমাদের যদি তৃণমূল কংগ্রেসের বিজেপিকে ধরা হয়, যদি আমরা ডাইরেক্ট বলি যে অভিজিৎ গাঙ্গুলি স্টেপ ডাউন করে যে ভোটে দাঁড়িয়েছে এটা ভুল, যেটা একাংশই মানুষ বলছে বা একটা সার্টেন পার্টি বলছে, তো এইটা তো হতেই পারে যে আমিও তার মানে তৃণমূলের মানে পক্ষে কথা বলছি, যেরকম অভিজিৎ গাঙ্গুলি বিজেপির পক্ষে কথা বলছে। আমি তো একবারও ক্লেম করছি না যে না এটাকে ইনভেস্টিগেশন বেটার করুন, হয়তো আপনি একটা অন্য ভার্ডিক্ট পেতে পারেন। এরকম অর্ডার প্রভু আছে, রিইনভেস্টিগেশন, কোর্টেরই প্রভিশন আছে, রিভিউ, রিভিশন, এগুলো আমাদের সংবিধানই দিচ্ছে আমাদের রাইট। না বাট কোথাও একখানা ক্রিমিনালাইজড করে দেওয়া হচ্ছে না অভিজিৎ গাঙ্গুলি, হয়তো আনপ্রেসিডেন্টেড, বাট হোয়াট হি ডিড ওয়াজ নট ইলিগাল। নো, অ্যাবসলিউটলি নট। তো কোথাও তো তার মানে ইন দ্য পাবলিক আই, যেহেতু উনি পাবলিক আইতে এখন এসে গেছেন, কোথাও তো উনি স্টিগমাটাইজড হয়ে যাচ্ছেন, কোথাও তো ওনাকে দেখলে লোকে দুচ্ছাই বলছে যে কিরকম জাজ, কিরকম কি করলো। বাট এই একটা ইনসিডেন্টের উপরে তো, যদিও বা এটা মানুষের সাইকোলজি, সব ভালো ভুলে গিয়ে ওই একটা বাজেই মনে রাখে, কিন্তু তার যদি মানে ইলাস্ট্রিয়াস কেরিয়ারটা দেখা হয়, তিনি অনেক অনেক জায়গাতে মানে ভালো ভালো ভার্ডিক্ট দিয়েছেন যেগুলোকে সবাই একসেপ্ট করেছে, বাট একটা জায়গায় যেখানে পাবলিক ওপিনিয়নের আগেনস্টে চলে গেছে, সেরকম জায়গায় উনি স্টিগমাটাইজ হয়ে যাওয়া, বিকজ এভরিওয়ান, কোর্ট থেকে শুরু করে মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জুডিশিয়ারি, সবাই তাকে এই বলছে সেই বলছে, যারা মানে তার পরে আছে। তো এই স্টিগমাটাইজ হয়ে যাওয়া, কারণ আমি স্টিগমাটাইজের কোয়েশ্চেনে আসছি এই কারণেই, এই ধরুন অ্যারেস্ট কথাটাতে যদি কেউ বলে যে আমি তোমাকে এনাকে অ্যারেস্ট হচ্ছে, সবাই সঙ্গে সঙ্গে তাকে ক্রিমিনালাইজড করে দিচ্ছে, স্টিগমাটাইজড করে দিচ্ছে। সো অ্যারেস্ট হওয়া মানে কি সে ক্রিমিনাল? একদমই নয়। অ্যারেস্ট মানে হচ্ছে, একজন লোককে অ্যারেস্ট করা মানে হচ্ছে তাকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ নিজের কাস্টাডিতে বা অথরিটিতে চাইছে, এর বাইরে অন্য কিছু নয়। আচ্ছা, এবার তুমি আমাকে কয়েকটা খুব কমন যে সিনারিও, সেগুলো আমাকে একটু ক্ল্যারিফাই করো। তার মধ্যে এক নম্বর হচ্ছে, অনেক সময় হয় কি, আমরা বাইক নিয়ে যাচ্ছি, কোনো কারণে ধরো আমার মাথায় হেলমেট নেই, বা আমার এই ধরনের কোনো লাইসেন্স তক্ষুনি দেখাতে পারছি না, বা খুব পেটি কিছু ঘটনা, বা ধরো সিগন্যাল ভেঙেছি। অনেক সময় এরকম ঘটনা ঘটে যে যিনি আমাকে থামাচ্ছেন, সেই পুলিশ অফিসার, তিনি আমার গাড়ির চাবিটা তুলে নিচ্ছেন। এটা কি লিগাল? একেবারেই নয়। তখন আমার কি করা উচিত? ইমিডিয়েটলি উনি ওই গাড়িটার চাবিটা নিলেন মানে গাড়িটা এখন ওনার কাস্টাডিতে। আমি যদি সেখান থেকে ওয়াক অ্যাওয়ে করে চলে আসি, ওটা কিন্তু সিসিটিভিতে রেকর্ডেড হয়ে রয়েছে, রাস্তা সিসিটিভিতে রেকর্ডেড হয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে লোকাল থানায় গিয়ে যদি কমপ্লেন করি যে এই ভদ্রলোক, এই পুলিশ অফিসার এই জায়গাতে ইনি আমার গাড়ির চাবিটা তুলে নিয়েছেন, আমি এখানে এসে কমপ্লেন জানালাম, আমি কি করেছি না করেছি, আই এম রেডি টু পে ফাইন, যদি আমি কিছু করে থাকি। কিন্তু উনি গাড়ির চাবি কখনোই নিয়ে নিতে পারেন না। এবং এখন ডিজি লকারে আমি যদি সফট কপি রাখি, দ্যাট ইজ অ্যাডমিসেবল এভিডেন্স। ও মানে আমার মানে লাইসেন্সে হার্ড কপি হার্ড দেখাতে কপি হবে? ক্যারি করার কোনো দরকার নেই। এবং পুলিশ খুব, আচ্ছা আপনার এইটা দেখান, ওইটা দেখান করে, একটা ধরুন আপনার ট্যাক্স টোকেনটা বললো, আচ্ছা এটা আমার কাছে থাক, আপনি ফাইনের টাকাটা নিয়ে আসুন,
এটা খুব কমন প্র্যাকটিস, কিন্তু উনি এটা করতে পারেন না। আমি কি তখন বলতে পারি না আপনি রাখতে পারেন না লিগ্যালি? ডেফিনেটলি আপনি বলতে পারেন যেটা আপনি রাখতে পারেন না। ইউ ডু নট হ্যাভ দ্য অথরিটি। আপনি কোনো ডকুমেন্ট চাইতে পারেন, সেই ডকুমেন্ট আমাকে প্রডিউস করার জন্য আমার হাতে 15 দিনের সময় আছে। ও তাই? সেখানে আমি গিয়ে 15 দিনের মধ্যে কোনো ডকুমেন্ট গিয়ে সেখানে দিতে পারি। কিন্তু আমি জমা যদি করতে 15 পারি। দিন সময় নিচ্ছি, আমি তো পালিয়েও যেতে পারি। আমাকে রেস্ট্রিক্ট করার জন্য কোনো ডকুমেন্ট রেখে দেয়? না, আপনার এগেনস্টে তো প্রসিডিংটা তো চলে গেল, ও আচ্ছা, গাড়ির আচ্ছা, নাম্বার কেসটা তো হয়ে গেছে। কেসটা তো রেকর্ডেড, আচ্ছা। গাড়ির নাম্বার আছে, ডকুমেন্ট আছে, সিসিটিভি ফুটেজ আছে, সবগুলোই রয়েছে। আমি ফাইন পে করব, ফাইন পে করার পরে আমার সেই ডকুমেন্টটা, সেই কেসটা রিলিজড হয়ে যাবে। এবার আরেকটা জিনিস যেটা জানার সেটা হচ্ছে যে এটা যেমন একটা ভীষণ কমন বিষয়, মানে আমাদের অনেকের সঙ্গেই আশপাশে দেখতে পাই ঘটেছে, তেমনই একটা খুব কমন বিষয় যেটাতে ভীষণভাবে মানুষ হ্যারাসড হয় আজকের যুগে। মানে আমরা তো আর সেই সোসাইটিতে নেই যেখানে মানুষজন ফিজিক্যালিটিকে ওই রকম একটা ট্যাবু হিসেবে দেখে। দুটো মানুষ সম্পর্কে আছে, একজন পুরুষ বা একজন নারী, তারা ধরো কোনো একটা খুব পপুলার হচ্ছে ওয়ে রুম বুক করে একটা মানে ইন্টিমেট সময় কাটাবে বলে ডিসাইড করে গেল, কোনো কারণে সেখানে পুলিশ রেড হলো। পুলিশ কি এই কাপলকে অ্যারেস্ট করতে পারে যদি তারা অ্যাডাল্ট হয় এবং মিউচুয়াল কনসেন্ট থাকে? যদি কনসেন্টিং অ্যাডাল্টস হয়, হুম। পুলিশ অ্যারেস্ট করতে পারে না। কোনো রকম হ্যারাসমেন্টও করতে পারে না প্র্যাকটিক্যালি? হ্যারাসমেন্ট মানে পুলিশ রেড করে কি দেখবে? পুলিশের রেড করা মানে হচ্ছে ওয়েদার দেয়ার ইজ লিগ্যালিটি অর ইললিগ্যালিটি। যদি আমি ইললিগ্যালিটি মেক আউট না করতে পারলাম, তাহলে পুলিশ রেড করে কি করবে? পুলিশ রেডের উদ্দেশ্যটা কি? টু ফাইন্ড আউট সাম ইললিগ্যালিটি। দুজন কনসেন্টিং অ্যাডাল্টস কোনো একটা, যদি এই ক্ষেত্রে আমি দেখি যারা লিভ টুগেদার করছেন, সেম জিনিস, তারা একসঙ্গে রয়েছেন উইদাউট আ ফর্মাল ম্যারেজ, রাইট? তাহলে সেই ক্ষেত্রেও কি যারা লিভ টুগেদার করছেন যে কাপলগুলো, তার মানে বাড়িতে কি পুলিশ রেড করতে পারে? নয়। কিন্তু পুলিশ কোন আইনে বা কোন জায়গাতে করতে পারে? যেখানে কোনো ইললিগ্যালিটি হচ্ছে, সেখানে কোনো যদি কোনো রকম র্যাকেট চলে বা কোনো Right. রকম সেক্স র্যাকেট বা কোনো এরকম ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস থাকে বা কিছু থাকে, সেইটাকে বাস্ট করার জন্য কিন্তু পুলিশ অনেক সময় রেড করতে পারে, শুধুমাত্র এইটা দেখার জন্য যে এর ভেতরে কোনো ইললিগ্যালিটি আছে কিনা। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেটার মধ্যে কোনো হ্যারাস করার কোনো জায়গাই নেই। What is the judicial system's view on marital rape? Marital rape is very prevalent in India. তাই? রাইট টু বডি, একটা ম্যারেজের ভেতরেও হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন কিন্তু ইন্ডিভিজুয়াল, যারা দুজনে একসঙ্গে ইন আ রিলেশনশিপ আছেন আন্ডার ম্যারাইটাল কন্ডিশনস, কিন্তু দ্যাট ডাজ নট গিভ মি দ্য রাইট টু ডিফাই হার অর হিজ চয়েসেস। আমি খুব কনসিয়াসলি বলছি হার অর হিজ চয়েসেস। There are also instances যেখানে এই ম্যারাইটাল রেপের শিকার ছেলেরাও হয়, কিন্তু সেটা পাবলিক ডোমেনে এত বেশি আসে না, বিকজ আমাদের সো কল্ড সোসাইটিতে এরকম একটা ম্যাসকিউলিনিটি জিনিস চল আছে। কোনো যদি রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে কোনো একটা অপশব্দ বলা বা কোনো খারাপ শব্দ বলা যতটা খারাপ, একটা ছেলে হেঁটে গেলে একটা মেয়ে যদি একটা শব্দ বলে সেটাও ততটাই খারাপ। কিন্তু আমি না, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে আমি যেটা অনেস্টলি বলতে পারি, সেটা ছেলেটা কিন্তু প্রাইড হিসেবে আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম এই কথাটাই, যে আমার তো এই যদি বলে দারুণ লাগবে, দারুণ লাগবে। এবার ঘটনা হচ্ছে এই খুব সাংঘাতিক একটা জায়গা তুমি ধরেছো। এই যে ম্যারিটাল রেপ দুজনের ক্ষেত্রেই যেমন ঘটতে পারে, তেমনই আরেকটা সাংঘাতিক জিনিস হচ্ছে, লয়ের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া। একটা ল এসছিল 498-এ, যেটা এখনো আছে, সেটা একসময় বিভীষিকা হয়ে গিয়েছিল। মানে সেটা বহু ক্ষেত্রে
ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে গাইডলাইন সেট করতে হয়েছিল ইন কেস অফ 498 এ অ্যারেস্ট। এক্স্যাক্টলি আগে 498 এ কমপ্লেন হলে প্রথম কাজ ছিল সেই লোকটাকে তুলে নিয়ে অ্যারেস্ট চলে- করে এনে তুলে নিয়ে যাওয়া। 498 টা কি ডিফাইন করে লটা? 498 এ হচ্ছে ম্যারাইটাল কোনো রিলেশনশিপে কোনো স্ত্রী বা ওয়াইফ বা বধূ নির্যাতন যেটাকে আমরা বলি, তার ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স আচ্ছা, বা কোনো ম্যারিড ওয়াইফের ওপরে তার ইন লজ হাজব্যান্ডের দ্বারা সে যদি কোনো রকম ভাবে ট্রাবলড হয় বা তাকে যদি ডিস্টার্ব করা হয় বা মানে টর্চার ফ্যামিলি শুদ্ধ নিয়ে চলে গিয়ে সবাইকে অ্যারেস্ট অ্যারেস্ট করে করে নিত। এবার এখন কি 498 এতে তক্ষুনি যে ধরে নিয়ে তখনই চলে যাবে, অ্যারেস্ট করছে না, তক্ষুনি তখনই অ্যারেস্ট করছে না। এইখানে আসছে ওই 41 এ, 41 এতে নোটিস করবে, তিনি নোটিশের জবাব দেবেন, তিনি ওনার বক্তব্যটা বলবেন, ছেলে পক্ষ বা শ্বশুর বা শাশুড়ি বা ননদ বা শ্বশুর বাড়িতে যারা যারা রয়েছেন তারা উইল গেট আ চান্স টু প্লেস দেয়ার কেস। অনেক ক্ষেত্রে কি হচ্ছে এই 498 এতে যখন এই কেসটা তিনি করছেন সেটাকে জোরদার করার জন্য কিনা জানি না, সত্যি কিনা তাও জানি না, হাইপোথেটিক্যাল এরকম সিচুয়েশনে এই ম্যারাইটাল রেপটাকে জুড়ে দিচ্ছে। যে মুহূর্তে সেটা করছে তাহলে কি এখন যা প্রভিশন তাতেও অ্যারেস্ট হয়ে যাবে এই লোকটি বা এই মানুষটি? অ্যারেস্ট হতেই পারে যদি কনসাইনেবল কোনো এভিডেন্স সে দেখাতে পারে। অ্যারেস্ট করতে গেলেও কিন্তু কিছু এভিডেন্স দেখাতে হবে এবং বলতে হবে যে না এই এই জায়গাতে আমি ওনাকে অ্যারেস্ট করতে পারি, আমার হাতে কনসিডারেবল অ্যামাউন্ট অফ এভিডেন্স রয়েছে যে আই নিড দিস পারসন ফর ইনভেস্টিগেশন। কিন্তু আমি মিয়ারলি বললাম যে উনি আমাকে মেরেছেন, উনি আমাকে এই করেছেন, উনি আমাকে এরকম ভাবে ম্যারাইটাল রেপে আমাকে এরকম ভাবে এভরিডে। আর ম্যারাইটাল রেপের বক্তব্য বহুদিন বহু পিটিশনেই এখনকার দিনে থাকে। আমার একটা আমার একটা পার্টিকুলার কেসে আমি জেনারেল নোশন হচ্ছে 498 এ হওয়ার ভয় বা 498 হওয়ার পরে মেয়ে বাড়ি ছেড়ে চলে যায়, মেয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে যায়। আমার একটা পার্টিকুলার মামলাতে আমি আমার ক্লায়েন্ট ছেলে ছিল, আমি ওকে বলেছিলাম তুমি ইমিডিয়েটলি বাড়িটা ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে থাকো, আচ্ছা, তুমি তোমার বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে ভাড়া নিয়ে থাকো, যাতে সে তোমার বিরুদ্ধে 498 এ বা এই ম্যারাইটাল রেপের অভিযোগটা না দিতে পারে। আচ্ছা, সাংঘাতিক। এবং সে দীর্ঘ 1.5 বছর নিজের বাড়ির বাইরে ছিল। আচ্ছা, তাহলে এই সব থেকে একটা প্রশ্ন মাথায় চলে আসছে আমার, তুমি অ্যাজ আ অ্যাডভোকেট কোনটা অ্যাডভাইস করবে, প্রিনাপচুয়াল ম্যারেজ করা নাকি সব সম্পত্তি বাবা মায়ের নামে লিখে রাখা? হ্যাঁ, মানে কোনটা বেটার? বিকজ ল ইজ মেড বা কন্ট্রাক্ট ইজ মেড সো দ্যাট ইউ ক্যান বি প্রোটেক্টেড বাই দ্য ল। আমি তো প্রোটেকশন নিচ্ছি না যদি আমি এগুলো না করি। কনস্ট্যান্টলি ইভলভিং। আজকে যেটা ঠিক মনে হচ্ছে 5 বছর বাদে কিন্তু সেটা ঠিক নাও মনে হতে পারে। সেই জন্য কি প্রিনাপচুয়াল ম্যারেজটা জরুরি? আমি হ্যাঁ, জাস্ট বলো। সোসাইটির ডেভলিউশনটা বলছি। প্রথমে সে ওই 80-র দশকে স্বামী স্ত্রী বিয়ে করলো, দূর রেজিস্ট্রি আবার করে নাকি, আমরা তো বিয়ে করে রয়েছি, আমাদের কে বলবে আমরা স্বামী স্ত্রী নই। 90s এর শেষের দিকে 2000s এ রেজিস্ট্রিটা কিন্তু করাটা ম্যান্ডেটরি। এখন লিভ টুগেদার করছেন, তারপরেও সোসাইটি বলছে যে না ম্যারেজ করলে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি। এই যে কোডিফিকেশনের দিকে আমরা এগোচ্ছি, যে সমস্ত জিনিস সমস্ত কিছুই ডকুমেন্টেড থাক, আইনও বলছে সবকিছু কোডিফাইড থাক, ডকুমেন্টেড থাক। এই জায়গাতে আইন সবসময় একটা এমন ডকুমেন্ট বা এমন কিছু করে রাখতে চাইছে যাতে আই ক্যান নো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এই ডিফারেন্সিয়েশনটা আইন করে রাখতে চাইছে। এরকম হতে পারে যে একটা কাপল তারা একসঙ্গে আছে কিন্তু ম্যারেজটা রেজিস্ট্রি করেনি, তারা স্বামী স্ত্রী সারা জগৎ জানে তারা একসঙ্গেই রয়েছে, কিন্তু আইনের চোখে তিনি যখন যাচ্ছেন তার কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, তার স্ট্যাটাস কিন্তু as same as someone who's living together। কিন্তু সেই জায়গাতেই
তারা যখন ডিভোর্স চাইতে আসেন, আমি আগে বলছিলাম, তাদের বিয়ের ফটোগ্রাফস এবং বিয়ের কার্ড সেইগুলো দিয়ে তাদেরকে ডিভোর্স চাইতে হয়। এবার ডিভোর্সের ক্ষেত্রেও অনেক সময় আমি ইদানিংকালে দেখেছি একটি কাপল বিয়ে করেছেন, ডিভোর্স করলেন, ডিভোর্স করার 6 মাস বাদে তার মনে হলো না তিনিই ঠিক ছিলেন, বলে আবার বিয়ে করেছেন। এরকমও ঘটনা ঘটেছে। আচ্ছা, মানে শুধু যে এরকম হয় তাই নয়, মানে অনেকে মানে প্রেমী যে ভেঙে গিয়ে তারপর প্রেমিকা ফিরে আসে, আবার তা নয়, অনেক সময় বিয়ের ক্ষেত্রে বউ চলে গিয়ে আবার বউ ফিরে আসতে পারে। তুই যে মানে সকাল থেকে আমার পেছনে মানে ওই This is একটা- a good side. হ্যাঁ, মানে আমি যে বলছিলাম যে এরকম ঘটনাও ঘটছে, এরকম ঘটনাও আমি দেখেছি। মানে ওই মানে চিরঞ্জিতের ওই ডায়লগটার মতো, বউ গেলে বউ পাওয়া যায় রে পাগলা, মা গেলে মা পাওয়া যায় না। মানে বউ গেলে আবার বউ পাওয়া যেতেও পারে। আর একটা জিনিস বলো, ধরো আমি ম্যারিড, হ্যাঁ, এবার আমার সঙ্গে আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না, কম্প্যাটেবিলিটি ম্যাচ করছে না, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, অন্য জায়গায় থাকতে আরম্ভ করলাম। এবার থাকতে থাকতে আমার আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি হলো, আমরা দুজন একসঙ্গে থাকতে আরম্ভ করলাম। এইবার আমার স্ত্রী যদি আমার এগেনস্টে কোনো রকম পুলিশে কমপ্লেন করেন, তাহলে কি আমি ঝামেলায় পড়বো? যদি আমরা বিয়ে না করি, যদি সেই কাপলটি বিয়ে না করেন, জাস্ট একসঙ্গে থাকছেন, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু in persistence of one marriage without obtaining a divorce, you cannot get married for the second time. কিন্তু এই যে রিজনটা যে আই এম লিভিং উইথ অ্যানাদার ওম্যান, এটা কি আমার স্ত্রীকে ডিভোর্সের ক্ষেত্রে অ্যাডাল্টারির কজে ডিভোর্স ফাইল Definitely a করে clause. এবং অ্যালিমনি ক্লেম করার ক্ষেত্রে সেটা সুবিধে পাইয়ে দেবে? দুটো এখানে ক্রাইম, বা আমি ক্রাইম বলবো না, দুটো অফেন্স কমিটেড হচ্ছে। নাম্বার 1 ইজ ডিজার্শন। ডেজার্শন, রাইট। আমি আমার ওয়াইফকে বা হাজব্যান্ডকে ছেড়ে অন্য আরেকজনের সঙ্গে থাকছি। দ্বিতীয় হচ্ছে ক্রুয়েলটি। ক্রুয়েলটিও হচ্ছে। ফিজিক্যাল ক্রুয়েলটি নয়, আমরা এটাকে টার্ম দিই মেন্টাল ক্রুয়েলটি। আচ্ছা, যাকে ছেড়ে চলে যাচ্ছে তার জন্য। যাকে ছেড়ে চলে যাচ্ছে তার সামনেই অন্য আরেকজনের সঙ্গে বসবাস করছেন, তিনি থাকছেন, দ্যাট অ্যামাউন্টস টু মেন্টাল ক্রুয়েলটি। তো এই ক্ষেত্রে এই যদি জিনিসটা হয়, তাহলে আমার ওয়াইফ যিনি রয়েছেন, তিনি ডেফিনেটলি তার কাছে ডোমেস্টিক ভায়োলেন্সের অপশন আছে। দ্যাট ইজ আ ভায়োলেন্স, আমার ওপর মেন্টাল ক্রুয়েলটি, মেন্টাল টর্চার, আমাকে মেন্টালি অনেক বেশি টর্চার করা হয়েছে, তার এই অ্যাকশনসগুলো। তিনি অন্য একজনের সঙ্গে থাকছেন, দ্যাট অ্যামাউন্টস টু অ্যাডাল্ট্রি। তিনি ডিভোর্স ফাইল করতে পারেন, তিনি 125 অফ সিআরপিসিতে অ্যালিমনাই ক্লেম করতে পারেন, মানে সাংঘাতিক একটা সিচুয়েশন এবং হয়ে যেতে পারে। 125 অফ সিআরপিসি ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট। ও বাবা, আমাকে কোর্ট বলল যে, কোর্ট আদেশ দিলেন তুমি মাসে মাসে 10,000 টাকা করে দেবে। আমি 4 মাস দিলাম না। তিনি কোর্টে গিয়ে বললেন যে আপনার অর্ডার সত্ত্বেও উনি এই টাকাটা দিচ্ছেন না। কোর্ট কিন্তু আমাকে অ্যারেস্ট করারও ডাইরেকশন দিতে পারে, and to recover that money পুরো সাংঘাতিক ব্যাপার। along with interest and arrears. তো এই 125টা কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্ট। এছাড়া যে অ্যাক্টে করেছেন সেখানেও অ্যালিমনাই ক্লেম করতে পারেন, এবং তার কাছে আরো অপশনস রয়েছে বিভিন্ন। আচ্ছা, আর একটা জিনিস বলো, এটাও খুব হয় যে পার্কে বসে প্রেমিক প্রেমিকা প্রেম করছে, হ্যাঁ, পুলিশ এলো, পুলিশ এসে এদের দুজনকে ধরলো, ধরে তাদের থানায় যেতে বাধ্য করে, বা অনেক ক্ষেত্রে আরো নানান রকম সমস্যা তৈরি হয়। এটা কি মানে লিগাল? আইনটা হচ্ছে পাবলিকালি কোনো অবসিন অ্যাক্ট করা যাবে না, আর কোনো নিউসেন্স করা যাবে না। এটা হোয়াট ইজ অবসিনিটি অ্যান্ড হোয়াট ইজ নিউসেন্স? নিউসেন্স মানে হচ্ছে এমন একটা কাজ আমি করছি যাতে পারিপার্শ্বিক আরো 10টা লোকের অসুবিধে হচ্ছে। সেটা তো আমি মানে এমনও হতে পারে আমাদের সোসাইটি ভীষণ কনজারভেটিভ, পাশাপাশি দুজনে গল্প করছি হাত ধরাধরি করে, তাতেও অনেকের অসুবিধা হতে পারে। এইবার সেটা নিউসেন্সের জায়গায় পড়বে না, আমরা দুজনে হাত ধরে বসে আছি, দ্যাট ডাজ নট অ্যামাউন্ট টু অবসিনিটি।
কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন পার্কে এখন জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় একটা সাইনবোর্ড লেখা থাকে, অযথা রোদের মধ্যে ছাতা খুলবেন না। এবং এই জায়গাগুলোতে পাবলিক এরিয়াজে, পাবলিকের যেখানে যাওয়া আসা আছে, একটা পার্ক মানে কি? একটা পার্ক মানে হচ্ছে যেখানে সব এজ গ্রুপ, সবাই যেতে পারে, বাচ্চা যেতে পারে, বাচ্চা যাবে, বড় যাবে, বুড়ো বয়স্ক যাবে। হ্যাঁ। এই যে প্রত্যেকটা এজ গ্রুপ যেন একটা প্রপার এনভায়রনমেন্ট পায়। সুতরাং পাবলিকালি যে অ্যাক্টটা এমন কিছু যাতে না হয় যেটা যে কোনো এজ গ্রুপের বা যে কোনো লোকের দেখে মনে হয় যে দিস ইজ নট রাইট। এবার সেটা কেউ একজন হাত ধরে বসে আছেন, সেটা কেউ একটা লোক বলতে পারেন, দুটো লোক বলতে পারেন, কিন্তু যদি তারা অন্য কোনোভাবে বসে থাকেন সেটা কিন্তু 100টা লোক বলবে। এই ডিফারেন্সিয়েশনটা পুলিশকে করতে হবে বা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হবে বা এক্সিকিউটিভ অথরিটিসদের করতে হবে। ল এমন একটা সাবজেক্ট, মানে ইউ ক্যান গো অন ফর আওয়ার্স এন্ড আওয়ার্স এন্ড আওয়ার্স। এক্স্যাক্টলি। এবং মানে উই নিড আই থিংক 2-3 এপিসোডস ফ্রম হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট আই এম এক্সপেক্টিং। মানে আমরা 2-3টে এপিসোড তো একসঙ্গে করবই। আমার আরেকটা যেটা জিনিস জানার, লেটস মেক ইট দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস এপিসোড। আমি ডিসাইড করছি আমার বাড়িটা প্রমোটিং এ দেব। একজন প্রমোটারের সঙ্গে যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন আমাকে কি কি জিনিস দেখে নিতে হবে যাতে আমি মানে লিগ্যাল প্রোটেকশন পাই পরবর্তীকালে যদি কোনো ভায়োলেশন হয়? প্রথমত হচ্ছে, যখন একজন ডেভেলপার আমার কাছে আসছেন তার স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস বলতে আমি বলতে চাই তিনি একজন ইন্ডিভিজুয়াল, না তিনি একজন সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম, না তিনি একজন পার্টনারশিপ ফার্ম, না এলএলপি। সুতরাং তার স্ট্যাটাসটা কি? ওনার যেটা স্ট্যাটাস হবে সেই অনুযায়ী ওনার কেওয়াইসি ডকুমেন্টস, অ্যান্ড যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে তার পার্টনারশিপের দলিল, বা যদি এলএলপি হয় তার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তার কেওয়াইসি ডকুমেন্টস, এই জিনিসগুলো। এবং হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ আর ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট। আচ্ছা। আর ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ইজ অ্যান এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে কিরকম ভাবে জিনিসটা লেখা থাকে। প্রথমে দুটো পার্টির নাম লেখা থাকে, যিনি ল্যান্ড ওনার আর যিনি ডেভেলপার। এরপরে হচ্ছে এই প্রপার্টির ইতিহাসটা, মানে হাউ ডিড আই বিকাম দি ওনার। তারপরে থাকছে বিকজ অফ মাই পসিটি অফ ফান্ড, ল্যাক অফ নলেজ অর হোয়াট এভার, যে কোনো কারণে আমি মনে করছি এই ব্যক্তিটিকে টু ডেভেলপ মাই প্রপার্টি। এরপরে থাকছে কোন প্রপার্টিটা ডেভেলপ হচ্ছে তার এন্টায়ার ডেসক্রিপশন। তারপরে থাকছে ওনার্স অ্যালোকেশন, ডেভেলপার্স অ্যালোকেশন, মানে ওনার কতটা পাবে, কি কি পাবে, ডেভেলপার কি কি পাবে। এই দুটো জায়গাতে যেন খুব ক্ল্যারিটি থাকে। মানে কিরকম ক্ল্যারিটি? দ্য ওনার শ্যাল গেট 1000 স্কোয়ার ফিট ইন দ্য টোটাল কনস্ট্রাক্টেড এরিয়া। এখানে কিন্তু লেখা নেই এই 1000 স্কোয়ার ফিটটা গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, না সেকেন্ড ফ্লোরে, না কোথায়, কোন দিকে, কি 200-500 না 5টা 200, কোথাও লেখা নেই। সবটা ডিফাইন করিয়ে পরিষ্কার লেখা কিরম ভাবে লেখা থাকলে ভালো হয়? দ্য ওনার্স আর এন্টাইটেড, সে একটাই ফ্ল্যাটের জন্য এন্টাইটেড অফ 1000 স্কোয়ার ফিট, দ্য ওনার্স শ্যাল বি এন্টাইটেড টু ওয়ান ফ্ল্যাট, ওয়ান রেসিডেন্সিয়াল ফ্ল্যাট measuring more or less এত স্কোয়ার ফিট on a floor on this side of the proposed constructed building. However, তারপরে আপনি লিখলেন that is subject to change due to subsequent sanction plans or whatever. Similarly, ডেভেলপারের ক্ষেত্রেও এই বক্তব্যটা ক্লিয়ারলি লেখা থাকবে যে ওনার্স অ্যালোকেশন ছাড়া বাকি যেটা সেটা ইজ ডেভেলপার্স অ্যালোকেশন, সেখানে কিন্তু ওনার ঢুকতে পারবে না। বুঝতে পেরেছি। এবং তারপরে তাকে সাবসিকুয়েন্ট পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হলো এবং কি কি জিনিস মেটেরিয়ালস ইউজ করা হবে ফর কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, এই জিনিসগুলো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর লয়ারের মরাল কম্পাস খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। যদি তোমার কাছে হাইপোথেটিক্যালি বলছি নির্ভয়া কাণ্ডটা আসতো, কেসটা যদি আসতো এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছিল
তাদের ডিফেন্ড করার দায়িত্ব তোমার ওপর পড়তো ডেফিনেটলি। এটা যিনি দায়িত্ব নিতেন তিনি বিরাট মিডিয়া কাভারেজ এটসেট্রা পেতেন, এবং একজন লয়ারের প্র্যাকটিসের ক্ষেত্রে সেটা হয়তো খুব মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যাই হোক পপুলার হয়ে যেতেন। তাহলে কি তুমি সেটা নিতে? We are the only profession, probably I may be wrong, যাদের কন্ডাক্টের জন্য একটা আইন আছে। We are governed by the Advocates Act of 1981. আমাদের কন্ডাক্টটাও ইজ অ্যাজ পার আ পার্টিকুলার অ্যাক্ট, এবং সেই অ্যাক্টে পরিষ্কার লেখা আছে যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু বি ডিফেন্ডেড। সুতরাং কেউ যদি আমার কাছে আসে, আমি মরাল ডিউটিটাকে আমাদের সবসময় মানে আমি ড্রেস কোডটাকে যদি আমি ডিফাইন করি, আমি এটা আরও বেটার বলতে পারবো। সেটা হচ্ছে আমরা ভেতরে সাদা শার্ট পরি। সাদা শার্ট মানে হচ্ছে আমি অন্তর থেকে সাদা, আই এম ক্লিন। তার উপরে কালো কোট মানে হচ্ছে যে আমরা সমাজের যত কালো নোংরা খারাপ দিকটা, সে ব্ল্যাকটাকে আমরা অ্যাবজর্ব করছি। তার উপরে গাউনটা মানে হচ্ছে আমরা উদার, গাউনটা খুব ঢলা হয়, আমরা উদারতার প্রতীক, যে আমি ওপেন টু আইডিয়াস। এবং আমাদের যখন আমরা পুরো অ্যাটায়ারটা পরি, তখন কোইন্সিডেন্টালি বা এই ড্রেসটার ফলে আমাদের দুটো পার্টিকুলার জিনিস স্কিন বেরিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের দুটো হাত আর আমাদের মাথাটা, উইচ সিম্বলাইজেস যে আমার ব্রেনটা আমার আর হাতটা আমার। বাকিগুলো কিন্তু কিছুটাই পুরোটাই হচ্ছে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু আন্ডার দিস কম্পালশন বাই দিস লেয়ার্স, সাদা অন্তর থেকে সমাজের কালোটা অ্যাবজর্ব করছি, এবং আমাদের উদার মনে পুরোটা। গাউনে এরকম একটা স্ট্রিপ থাকে, আর পিছনে সেই স্ট্রিপটা গিয়ে একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। এটা এখন সিম্বলিক হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আগেকার দিনে ছিল হচ্ছে আমাদের অ্যাডভোকেটরা কেউ হাতে করে টাকা নিত না, এবং হাইকোর্টে এখনো যদি কোনো পার্টিকুলার জিনিসে কোনো রেমিউনারেশন কোনো অ্যাডভোকেটকে দিতে হয়, তাকে কিন্তু আন্ডার জিএমস দিতে হয়। যে সে হি ইজ অ্যালটেড আ রেমিউনারেশন অফ সে 10 GMs. What is GMs? GMs is gold mohors. ও আচ্ছা, 1 gold mohor is equal to 17 rupees আজকেকার দিনের হিসেবে। তখন যখন হয়েছিল তখন এই হিসেবটা ছিল। সুতরাং এখনো কিন্তু ওই গোল্ড মোহরসের হিসেবেই লেখা হয়। সুতরাং সেই গোল্ড মোহরগুলোই পিছনে যে ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে একটা ঝুলি ছিল, আচ্ছা, সেই ঝুলির মধ্যে দিয়ে দেওয়া হতো। আর এই সামনে যে স্ট্রিপটা, যদি কোনো নোট কেউ দিতেন সেখানে বেঁধে দিতেন, হাতে করে পয়সা নিতেন না। আচ্ছা। তো এই যে ট্রেডিশনটা বা এই যে কোডিফিকেশনটা, বা এইটা 1981-এ যে কোডিফিকেশনটা হয়েছে আমাদের আইনে, এই জায়গাতে আমাদের ওপরে কিছু বার্স আছে যে আমরা anyone who is coming to us, we must not form an opinion prior to that person being termed as guilty. Every person is innocent until proven guilty. সুতরাং সেই ব্যক্তিটা যখন আমার কাছে আসছে, তখন কিন্তু আমি মামলাটা ট্রায়ালটা শুরু হয়নি, সে কিন্তু তখনও ইনোসেন্ট। গিল্টি সে যখন প্রমাণিত হবে, তার মানে তাকে গিল্টি হতে গেলে আমাকে হার, এবং সে যদি ইনোসেন্ট প্রমাণ হয় তাহলে আমার জিত। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের প্রায়ার আমার মনে হয় ডিসিশনটা না নিয়ে, আমি যদি প্রথমেই কারুকে রিফিউট করি, প্রথমেই কারুকে বলি যে না তোমার মামলা আমি নেব না, তার মানে কোথাও না কোথাও আমি নিজে একটা মাইন্ড ফরমেশন করে নিলাম যে সে গিল্টি। বুঝতে পেরেছি। ওকে, আমাদের তো অসম্ভব ভালো লাগলো আড্ডা মেরে। তোমার কেমন লাগলো বলো প্রথম? অসাধারণ, আমি কথাটা বলতে পেরে খুব ভালো লেগেছে। তাহলে ভালো লাগলো যখন। আমাদের পডকাস্টের নাম টাইম অ্যান্ড টাইড। একটু প্লিজ দর্শকদের বলো যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে। টাইম অ্যান্ড টাইড অত্যন্ত একটি ভালো পডকাস্ট, আপনারা কাইন্ডলি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে ওনারা আরও হয়তো সুন্দর সুন্দর ভিডিওস আপনাদের উপহার দিতে পারবেন, এবং আরও নতুন নতুন ব্যাপারে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সায়নদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তো একটা এপিসোড হলো, এবং আমাদের দুজনের এবং আমার এন্টায়ার টিমের প্রত্যেকের চোখ প্রায় ছানা বড়ার মতো হয়ে আছে। প্রত্যেকের মনে অসংখ্য লিগ্যাল প্রশ্ন আছে।
খুব শিগগির আমরা আরো এপিসোড করব তোমার সঙ্গে। Sure. থ্যাংক ইউ এটা সো কিন্তু মাচ ফর ইউর মোটামুটি Thank you. একটুখানি ফ্রি কনসালটেশন, তো সবাই একদম বসে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ Thank ফর you. ইউর টাইম। থ্যাংক ইউ।